ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? ভালো ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আজকে আমরা পড়ব সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। গত ক্লাসে আমাদের টপিকসটা কি ছিল? গত ক্লাসে তো সুশাসন প্রতিষ্ঠার সমস্যা পড়েছিলেন। হ্যাঁ, আমরা সমস্যা পড়ছি তাই না, যে কি কি কারণে সুশাসন প্রতিষ্ঠা করা করা যায় না। হ্যাঁ, সমস্যাগুলি কি কি। আর আজকে আমরা পড়ব সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। হ্যাঁ, কিভাবে এর উপায় খুঁজলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো। দেখো, আমাদের আজকের পড়ার আলোচ্য বিষয়টা হলো সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। প্রথম পয়েন্ট, সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও তা বাস্তবায়ন। সংবিধান কি বুঝো? ছাত্রছাত্রীরা, সংবিধান কাকে বলে জানো? সংবিধানটা কি গান করা হয় জানো? না ম্যাম। আচ্ছা, সংবিধানটা একটা দলিল। রাষ্ট্র পরিচালনার কাজে সংবিধান কি করা হয়, ব্যবহার করা হয়। কতগুলো নিয়ম নীতির সমষ্টি সংবিধান। কতগুলো নিয়ম নীতি সংবিধানে লিপিবদ্ধ থাকে। আর ওই লিপিবদ্ধ থাকার যে নিয়ম নীতিগুলি, সেগুলি রাষ্ট্র পরিচালনার কাজে সংবিধান ব্যবহার করা হয়ে থাকে। মনে থাকবে? সংবিধান হলো জি কত ম্যাম। সংবিধান হলো কতগুলো নিয়ম নীতির সমষ্টি, যার মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয়, তাকেই বলা হয় সংবিধান। সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা কি হয় না, সম্ভব হয় না। ঠিক আছে। রাষ্ট্রকে পরিচালনার জন্য অবশ্যই কি লাগবে, সংবিধান লাগবে। হ্যাঁ, তাহলে আসো, সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও তা বাস্তবায়ন। তাহলে সংবিধানে কি থাকবে, জনগণের যে মৌলিক অধিকার সেটা থাকবে, এবং ওই যেটা থাকবে সেই অনুসারেই কি করতে হবে, রাষ্ট্রকে পরিচালিত করতে হবে। সেটাই হলো তোমার বাস্তবায়ন। বাস্তবায়ন মানে কি, কাজে লাগানো। ঠিক আছে। বাস্তবায়নটা হলো কাজে লাগানো। আর সন্নিবেশ মানে এটার সংবিধানে এটা কি করা আছে, লিপিবদ্ধ করা আছে, সন্নিবেশন করা আছে, সেটাই হলো তোমার সন্নিবেশ। ঠিক আছে। তোমরা সবসময় পয়েন্টটা বুঝার চেষ্টা করবা। পয়েন্টটা বুঝলে দেখবা যে ভিতরে যে পড়াটা তোমরা সহজেই বুঝতে পারবা। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও তা বাস্তবায়ন। সংবিধানে কি করা হবে, কতগুলো নিয়ম নীতি থাকবে এবং সেটা কার্যকর করতে হবে, সেটাই হলো বাস্তবায়ন। পয়েন্টটা বুঝতে পারছো? আর মৌলিক অধিকার বলতে আমরা বুঝি জি কতগুলো ম্যাম। মৌলিক অধিকার। মৌলিক অধিকার হলো রাষ্ট্র কর্তৃক কতগুলো সুযোগ সুবিধা, তার মাধ্যমে নাগরিকদের কি করা হয়, নাগরিকদের অধিকার সন্নিবেশিত থাকে, সেটি হলো মৌলিক অধিকার। তাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য কি করা হয়, কতগুলো সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়, সেটা হলো মৌলিক। একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার। একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় তাকেই বলা হয় মৌলিক অধিকার। হ্যাঁ, তাহলে দেখো। মৌলিক। হ্যাঁ, ওই সমস্যার মধ্যে আমরা পাইছিলাম বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, তাই না? যে মৌলিক কিভাবে কেন সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। বলছে যে সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও তা বাস্তবায়ন। বাক ব্যক্তি স্বাধীনতা সহ সব ধরনের মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত করতে হবে, মানে সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। শুধু তাই নয়, এগুলো যেন কেউ ব্যক্তির স্বার্থে বা ক্ষুদ্র দলীয় স্বার্থে খর্ব করতে না পারে, সেই জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুঝতে পারছো এই লাইনগুলির অর্থ? ছাত্রছাত্রীরা, জি ম্যাম। আচ্ছা, তাহলে আর আলোচনার দরকার নাই তাই না?
না ম্যাম। আচ্ছা, তারপরে 2 নাম্বার পয়েন্টে দেখো, মিডিয়া ও প্রচার মাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের অবসান। এই যে মিডিয়া বলতে আমরা বুঝি যে টেলিভিশন মাধ্যমে বিভিন্ন খবর কি করা হয়, প্রচার করা হয়, তাই না? আমরা এগুলির মাধ্যমেই একটা রাষ্ট্রের অবস্থা আমরা কি করতে পারি, বুঝতে পারি, জানতে পারি এবং দেখতে পারি, তাই না? মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে খবর প্রচারিত হয় বা বিভিন্ন রকমের ঘটনা থাকে, সেগুলি কি করা হয়, প্রচার করা হয়। হ্যাঁ, ওই ব্যাপারে কি করতে হবে, সরকারি হস্তক্ষেপের অবসান ঘটাতে হবে। সরকার যদি মিডিয়াতে প্রচার মাধ্যমে হস্তক্ষেপ করে, তখন সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা কি হবে না, সম্ভব হবে না। বুঝতে পারছো? হবে না। এবার বুঝে গেছে পয়েন্টটা? মিডিয়া ও প্রচার মাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের অবসান। হ্যাঁ, এটা সরকার যদি হস্তক্ষেপ করে, তাহলে আমরা মিডিয়ার মধ্যে, প্রচার মাধ্যমের মধ্যে আমরা সত্য ঘটনা কি করতে পারবো না, জানতে পারবো না। এই হস্তক্ষেপ কি করতে হবে, শেষ করতে হবে। অবসান মানে কোনো কিছুর শেষ, শেষ এই হলো অবসান। বুঝা গেছে ছাত্রীরা 2 নাম্বার পয়েন্ট? জি ম্যাম। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট দেখো, সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। এই যে মারামারি, কাটাকাটি, তারপর তোমার রাজপথে সহিংস আন্দোলন, জ্বালাও পোড়াও নীতি, হ্যাঁ, হরতাল, এগুলি কি করতে হবে, এগুলির সমস্যার সমাধান খুঁজতে হবে আর এগুলি বদলাতে হবে। এগুলি থাকলে শুধুমাত্র যে জনগণের জন্য ক্ষতি তা নয়, এটার জন্য ওটা কিন্তু রাষ্ট্র বিশেষভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তারপরে জাতীয় সংসদে বসে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ রাজনৈতিক উপায়ে রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে হবে, তাই না? এসব সহিংসতা দূর করতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে, 2 দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কি করতে হবে, আর সমাধান করতে হবে। হ্যাঁ, সরকারের বিরোধিতার জন্য হরতালের বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। মানে হরতাল দিলে যে সমস্যার সমাধান হয় তা না, আমরা আলাপ আলোচনার মাধ্যমেও কি করতে পারি, সমাধান করতে পারি। হ্যাঁ, এই হলো তোমার সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। রাষ্ট্রের যেন কি হয়, স্থিতিশীল প্রতিষ্ঠা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বুঝে গেছে ছাত্রীরা? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, বলবা যে এই দিকটা বুঝি নাই। তারপরে আসো 4 নাম্বার পয়েন্ট, জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা। জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা। হ্যাঁ, তাহলে এখানে সরকার থেকে শুরু করে, রাষ্ট্র পরিচালক থেকে শুরু করে যত প্রশাসনের ব্যক্তি আছে, সবাইকে জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা করতে হবে। যে শুধুমাত্র একটা শ্রেণী কি করবে, জবাবদিহিতা করবে, বা অন্যদেরকে জবাবদিহিতা করতে হবে না। যারা ক্ষমতায় আছে, রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকেও কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে, বা তাদেরও কি থাকবে, তাদের কাজের দায়বদ্ধতা থাকবে। লক্ষ্য অর্জনে কার কি দায়িত্ব এবং কোন সময়ের মধ্যে তা সম্পন্ন করতে হবে, কার নিকট জবাবদিহি করতে হবে, তা পূর্বেই কি করতে হবে, নির্ধারণ করতে হবে। শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে আইনসভার নিকট তাদের গৃহীত নীতি, সিদ্ধান্ত, কাজের জন্য জবাবদিহি করতে হয়। তা করতে ব্যর্থ হলে আইনসভায় অনাস্থা এনে মন্ত্রিসভাকে ক্ষমতাচ্যুত করার ব্যবস্থা বিধান করতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের ব্যর্থতার জন্য কি ব্যবস্থা নেওয়া যাবে, সে কথাও পরিষ্কার করে কি থাকতে হবে, উল্লেখ থাকতে হবে। তাহলে আমাদের প্রতিটা ব্যক্তি, রাষ্ট্র ও পরিচালক মানে সরকার থেকে শুরু করে প্রত্যেকের যে যে কাজ করার দায়িত্ব, তাদের সেই কাজের জন্য অবশ্যই কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আর জবাবদিহিতা না করলে সেখানে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে কি করা সম্ভব না, পরিচালনা করা সম্ভব না। এই জন্য অবশ্যই দায়বদ্ধতা এবং জবাবদিহিতা থাকতে হবে এই সমস্যার সমাধানের উপায় খোঁজার জন্য। ঠিক আছে? জি ম্যাম। স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা। স্বচ্ছ প্রশাসন তো বুঝো, মানে পরিষ্কার, সেখানে দুর্নীতি কি, দুর্নীতি, অন্যায়, অপরাধ কোনো কিছুই থাকবে না। যদি দুর্নীতি, অন্যায়, আইন কানুনের প্রতি অবহেলা থাকে, তখন কি স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা সম্ভব না। শাসন বা গভর্নেন্স এর লক্ষ্য হবে সুস্পষ্ট, হীরকের মতো স্বচ্ছ, যেটাকে বলা হয় পরিষ্কার।
শাসনের স্বরূপ শাসকের কাজকর্ম প্রণীত আইন কানুন এমন হতে হবে যেন তা সকল নাগরিকের বোধগম্য হয়, সবাই যেন সেটা বুঝতে পারে যে কি কাজ হইতেছে। হ্যাঁ, সেখানে কোনো অসৎ পথে কাজ হইতেছে কিনা বা অন্যায় ভাবে কাজ হইতেছে কিনা সেদিকে আমাদের কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এবং নাগরিকদেরকেও বুঝতে হবে, নাগরিকরা যদি মনে করে যে না অন্যায় ভাবে কাজ হইতেছে তখন আর সেখানে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। এগুলো যেন কেউ ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা থাকতে হবে। দুর্নীতি দূর করে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে হবে। বুঝতে পারছো? স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা মানে জি ম্যাম। হ্যাঁ, স্বচ্ছ প্রশাসন বলতে আমরা বুঝি যে প্রশাসন ব্যবস্থাকে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের উপর অর্পণ করা হয় তারা যেন কি করতে পারে, পরিষ্কার কাজকর্ম করতে পারেন এবং না সেই কাজকর্ম যেন নাগরিকদের বোধগম্য হয়, নাগরিকরা যেন বুঝতে পারে যে এই কাজটা নিয়ম মাফিক হইতেছে, সেখানে কোনো অন্যায় অবিচার বা দুর্নীতি হইতেছে না, সেই দিকটা কি করতে হবে। সেই দিকটা পরিষ্কার থাকতে হবে, সেটাই হলো স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা। বুঝা গেছে? সেটাই হলো স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা। হ্যাঁ ছাত্রীরা, আমরা যে কয়েকটা পয়েন্ট আলোচনা করছি সেই পয়েন্টগুলির মধ্যে কি তোমাদের কোনো অসুবিধা আছে? ম্যাম 3 নাম্বারটা আরেকবার বললে ভালো হতো। 3 নাম্বারটা ঠিক আছে। সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। এই যে হিংসা মারামারি কাটাকাটি, হ্যাঁ, জ্বালাও পোড়াও এবং অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত হরতাল সংস্কৃতি চালু, এগুলিকে কি করতে হবে, দূর করতে হবে। ঠিক আছে। আর রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছতে হবে, যেন রাষ্ট্রের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়। হ্যাঁ, যেমন আমরা হরতাল কি দেখছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তো হরতাল হলে আমরা দেখি যে রাস্তাঘাটে মানুষ কি করতে পারে না, নিরাপদে চলাফেরা করতে পারে না। হ্যাঁ, তারপরে রিক্সা গাড়ি মোটরসাইকেল এগুলি চলতে দেয় না, বা কেউ নিয়ে বের হলে তখন সেখানে এটার মধ্যে আগুন লাগাই দেয়, দেখছো না? জি ম্যাম। দেয়। এগুলি করা যাবে না, এগুলি না করে আমরা সরকারি দল এবং বিরোধী দল কাকে বলে বুঝো? ছাত্রছাত্রীরা, বিরোধী দল কাকে বলে বুঝো? বিরোধী দল মানে সরকারের বিপক্ষে যে দলটা হ্যাঁ, সরকারের বিকল্প হিসেবে যে দল সেটাকেই বলা হয় বিরোধী দল। তাহলে বিরোধী দলটাও কিন্তু একটা রাজনৈতিক দল। যে দল ক্ষমতায় যায় সেটাও রাজনৈতিক দল। দুই দলের লোকরা কি করবে, একসাথে বসে কিভাবে রাষ্ট্রের উন্নয়ন করা যায়, কিভাবে রাষ্ট্রকে গতিশীল করা যায় সেই আলাপ আলোচনার মাধ্যমে কি করবে, সিদ্ধান্ত নিবে এবং সমঝোতা খুঁজবে। এর অর্থ এই না যে বিরোধী দলরা হরতাল রাখবে, তারপরে তোমার আগুন হরতাল ডাকবে, তারপরে তাদের মধ্যে জবাবদিহিতার কোনো কি থাকবে না, অবকাশ থাকবে না, এগুলি চিন্তা করতে পারবে না। হ্যাঁ, সব রাষ্ট্রের সকল জনগণকেই কি করতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হবে। সেটাই হলো তোমার সহিংসতা দূর, মানে সহিংসতা মানে কি, হিংসা একজন আরেকজনের কি করতে পারবে না, করতে পারবে না। বা এই যে জ্বালাও পোড়াও, কারণ না কারণ এই জ্বালাও পোড়াওয়ার মধ্যে আমরা দেখি যে আমাদেরও কি হইতে পারে, আমাদের সম্পদও নষ্ট হইতে পারে। এটা হলো সহিংসতা, এই সহিংসতাটাকে কি করতে হবে, দূর করতে হবে। আর রাজনৈতিক স্থিতিশীলতা, হ্যাঁ, বিরোধী দল যদি যে দল ক্ষমতা চায় ওই দলের প্রতি তোমার বিভিন্ন সমস্যার সৃষ্টি করে তখন কিন্তু স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য দুই দলকে তোমার আলাপ আলোচনার মাধ্যমে কি করতে হবে, একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে আমরা শান্তিপূর্ণভাবে কি করব, রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করব। সেটাই হলো তোমার সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। এবার বুঝতে পারছো? জি ম্যাম। এবার আসো নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। নৈতিক মূল্যবোধ 6 নাম্বার পয়েন্ট, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। মানুষ সরকার এবং রাষ্ট্র প্রণীত আইন মেনে চলে শুধু কিসের ভয়ে, শাস্তির ভয়ে নয়।
মানুষ, সরকার ও রাষ্ট্র প্রণীত আইন, রাষ্ট্র এবং সরকার যে আইন প্রণয়ন করবে সেটা শুধু শাস্তির ভয়ে মেনে চলে না। আইন যদি আমরা মেনে চলি তাহলে রাষ্ট্রের মধ্যে কি করবে, শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। হ্যাঁ, মানুষ বিবেকবোধ, প্রজ্ঞা, উচিত অনুচিত, ভালো মন্দ বিচার করেও রাষ্ট্র এবং সরকারকে মেনে চলে। ঠিক আছে, যদি আমরা রাষ্ট্রের মধ্যে শান্তিতে বসবাস করতে চাই তাহলে আমাদের বিবেকবোধ, প্রজ্ঞা, উচিত অনুচিত, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ভালো কোনটা মন্দ, আমাদেরকে অবশ্যই সেটা রাষ্ট্র এবং সরকারকে মেনে চলতে হবে। নৈতিক মূল্যবোধ সরকার এবং সরকারের প্রশাসন যন্ত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সুকুমার বৃত্তিগুলোকে পরিশীলিত করে। তাহলে আমাদের মধ্যে এই যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এগুলি অবশ্যই আমাদের, এইগুলি অবশ্যই পরিহার করতে, মানে এগুলি সম্পর্কে অবশ্যই আমরা অবগত থাকবো। আর মানুষের মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকলে, উচিত অনুচিত কোনটা উচিত কোনটা অনুচিত যদি করার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই আমরা রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠার সমস্যার সমাধান আমরা করতে পারবো। বোঝা গেছে ছাত্রছাত্রীরা? তো ঠিক আছে, এরপরে আসো আইনের শাসন প্রতিষ্ঠা। এটা আমরা বিগত ক্লাসগুলিতে আলোচনা করছি, তাই না? আইনের শাসন প্রতিষ্ঠা সহজ ভাষায় আমরা বলি যে প্রতিটা রাষ্ট্র পরিচালিত হয় কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। আইন ছাড়া রাষ্ট্র পরিচালিত হইতে পারে না, তাই না? রাষ্ট্র পরিচালনার জন্য এবং যারা তোমার সমাজে অপরাধমূলক কাজ করে তাদের শাস্তির জন্য আইন প্রণয়ন করা হয়। তাদের শাস্তির জন্য কি করা হয়? আইন প্রণয়ন করা হয়। আর ওই আইন অনুসারে তাদেরকে তাদের বিচার কাজ সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অবশ্যই করতে হবে আইনের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করতে হবে, সঠিক উপায়ে বিচার কাজ করতে হবে। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে বলতে আমরা বুঝি যে আইনের শাসন বলতে আমরা বুঝি যে আইনের মাধ্যমে যে বিচার কাজ সম্পন্ন হয়ে থাকে তাকেই বলা হয় আইনের শাসন। ঠিক আছে, তুমি একজন বিচারক কিন্তু নিজের খেয়াল খুশি মতো কি করতে পারে না, বিচার করতে পারে না। হ্যাঁ, বিচারক যখন বিচার কাজ সম্পন্ন করবে তখন অবশ্যই তাকে কিসের সাহায্য নিতে হবে? আইনের সাহায্য নিতে হবে। আইনের সাহায্য ব্যতীত বিচার কাজ করা সম্ভব হয় না। তাহলে অবশ্যই বিচারককে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যে অপরাধী তাকে কি দিতে হবে? শাস্তি দিতে হবে। আর যে নিরপরাধী তাকে কি করতে হবে? মুক্ত করতে হবে, তাই না? তাকে খালাস করতে হবে। হ্যাঁ, তাকে খালাস দিতে হবে। সেটাই হলো আইনের শাসন প্রতিষ্ঠা। সেটাই হলো আইনের শাসন প্রতিষ্ঠা। আর আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। মনে থাকবে? বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ। ৮ নাম্বার পয়েন্ট, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ। এই লাইনটার অর্থ কি বুঝো? ছাত্রছাত্রীরা এই লাইনটার অর্থ কি বুঝো? বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ, এটা বুঝো? জি না ম্যাম। আচ্ছা, তাহলে দেখো বিচার বিভাগ বুঝো তো, আমরা আগেও পড়ছি এরকম, তাই না? যে সরকারের 3টা বিভাগ থাকে। সরকারের কয়টা বিভাগ? 3টা বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, তাই না? হ্যাঁ, বিচার বিভাগের স্বাধীনতা। তাহলে বিচার বিভাগ কাদের সমন্বয়ে গঠিত হয়? বিচারকদের সমন্বয়ে বিচার বিভাগ গঠিত হয়। কার সমন্বয়ে বিচার বিভাগ গঠিত হয়? বিচারকদের। বিচারক কারা বুঝো তো? যারা বিচার কাজ করে তাদেরকে কি বলা হয়? বিচারক
বলা হয়। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা বুঝি বিচারকদের সমন্বয়ে বিচার বিভাগ গঠিত হয়। তাহলে বিচারকদেরকে কাজের কি দিতে হবে? এই আওয়াজ হয় কোত্থেকে? বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। তাহলে বিচার বিভাগ গঠিত হয় বিচারকদের নিয়ে। তাহলে বিচারকদেরকে কি দিতে হবে? স্বাধীনতা দিতে হবে। বিচারকরা যেন নিরপেক্ষ থেকে বিচার কাজ সম্পন্ন করতে পারে। এই পয়েন্টটার অর্থ হলো এটা যে বিচার বিভাগের স্বাধীনতা, বিচারকদের বিচার কাজ করার কি দিতে হবে? স্বাধীনতা দিতে হবে। এবং বিচারকরা যেন কোনো পক্ষপাতিত্ব না করে বিচার কাজ সম্পন্ন করে, তাকেই বলা হয় নিরপেক্ষতা নিশ্চিতকরণ। ঠিক আছে? জি ম্যাম। এবার বুঝতে পারছো? বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচার বিভাগের যারা বিচারক আছে তাদেরকে স্বাধীনতা দিতে হবে এবং বিচারকরা যেন নিরপেক্ষভাবে বিচার কাজ সম্পন্ন করে সেই নিশ্চয়তা থাকতে হবে। তখনই একজন কি একজন অপরাধী কি করতে পারবে? মানে শাস্তি ভোগ করতে পারবে এবং বিচারকরা তাদের স্বাধীন মতো বিচার কাজ। এখন বিচারকদেরকে যদি কেউ বলে হ্যাঁ আমার আত্মীয়তাকরণ থাকে, তারপরে স্বজন প্রীতি থাকে, তখন বিচারকরা নিরপেক্ষভাবে কি করে না? বিচার কাজ করে না। না করলে কিন্তু করে না, তখন কিন্তু আর এখানে কি থাকলো না? নিরপেক্ষতা থাকলো না। হ্যাঁ, এই হলো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ। সরকারের দেখো তারপরে 9 নাম্বার পয়েন্ট, সরকারের দক্ষতা বৃদ্ধি। সরকারের দক্ষতা বৃদ্ধি। আমরা যে সরকার নির্বাচিত করি, তাহলে সরকারের মিউট করতে বলেন। এই কোথায় আওয়াজ হচ্ছে চাচিরা? কার বাড়িতে আওয়াজ হচ্ছে? একটু ইয়ে করো, মিউট করো তোমরা। তোমরা যদি নিজেরা আওয়াজ করতে ইয়ে করো, তাহলে কিন্তু আমার পক্ষে কি করা সম্ভব না, পড়াইলেও তোমাদের পক্ষে বোঝানো সম্ভব না। এবার হয়েছে? জি ম্যাম। সরকারের দক্ষতা বৃদ্ধি। সরকারের দক্ষতা বৃদ্ধি। তাহলে আমরা যে সরকার, দেখো আমরা যে সরকার ইয়ে করি, নির্বাচিত করি, এই আওয়াজটা কোত্থেকে আসে? সরকারকে দক্ষ, দূরদর্শী ও কার্যকর ভূমিকা পালনে সক্ষম হতে হবে। সরকার যে ক্ষমতা অধিষ্ঠিত হবে, তাহলে সরকারের দক্ষতা থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে ও কার্যকর ভূমিকা পালনে সক্ষম হতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য তথ্যের সহজলভ্যতা সৃষ্টি করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে যদি যেসব বিষয়ে অনভিজ্ঞ থাকে তখন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, বিভিন্ন সেমিনার, তারপর সিম্পোজিয়ামের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সেই দক্ষতা বাড়াতে হবে। সুশাসন প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে এবং কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় সেদিকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। দক্ষতা, দূরদর্শিতা না থাকলে রাষ্ট্র কি করা সম্ভব না, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। তাহলে সরকারের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওই যে বিভিন্ন আলোচনা হয় যে কোনো একটা বিষয় নিয়ে, সেসব বিষয়ে আলাপ আলোচনা করতে হবে তখনই, এবং তখন সুশাসন প্রতিষ্ঠা, অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এরপরই দক্ষ এবং দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। ম্যাম, সেমিনার সিম্পোজিয়াম কি? সেমিনার সিম্পোজিয়াম তোমার যে কোনো একটা বিষয় নিয়ে, মনে করো মাদক নিয়ে, বা যে কোনো একটা, বা বিভিন্ন যে যখন রাষ্ট্রের মধ্যে যেমন এই যে এডিস মশা নিয়ে, বা কোনো লেখাপড়ার কোনো বিষয় নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই এটার নামই হলো তোমার সেমিনার সিম্পোজিয়াম। ঠিক আছে? সেমিনারের মাধ্যমে সেখানে লোকজন উপস্থিত থাকে, ওই বিষয়টার উপর কি করা হয়? আলাপ আলোচনা করা হয়, সেমিনার সিম্পোজিয়াম। ঠিক আছে?
জি ম্যাম। ওটাই এক এক সময় আমরা দেখি যে এক একটা বিষয়ের উপর এসব সেমিনার হয়, সিম্পোজিয়াম একই অর্থে আলোচনা করা হয়ে থাকে। এই এইসব আলো ইয়ে করে, যে যে বিষয়ে কি থাকে না, আমরা অনেক সবাই সবকিছু বুঝে না, কিন্তু যখনই এই সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করে তখন ওই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে, তখন সবাই এই বিষয় সম্পর্কে অবগত হয়, জানতে পারে, তাই না? জানতে পারে এবং সুশাসন প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এরপরে আসো 10 নাম্বার পয়েন্ট, দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ। দুর্নীতি তো বুঝোই নাকি? জি ম্যাম। দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতি কিভাবে বন্ধ করা যাবে, ঠিক আছে, কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে দুর্নীতি, সেই ব্যাপারেও বিভিন্ন দুর্নীতি বিরোধী সভা, সমিতি, সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে। আমরা প্রায় সময় দেখি দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, হ্যাঁ, সভা সমিতির মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আলাপ আলোচনা করে থাকে যে কিভাবে, এবং দুর্নীতিটাই হলো সুশাসনের প্রথম অন্তরায়, ঠিক আছে? সুশাসনের প্রধান অন্তরায়টা হলো তোমার দুর্নীতি। দুর্নীতি থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই কি হয় না, সম্ভব হয় না। হ্যাঁ, তাহলে দুর্নীতিটাকে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমরা যদি দেখি যে দুর্নীতি যেখানে নাই সেখানে আমরা দেখব যে অনেক সুন্দর কি হয়, কাজ সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে। এবং সেখানে দেখবো যে যে কোনো কাজ করতেও কি লাগে, ভালো লাগে, কারোর কোনো ইয়ে করতে হয় না, সেখানে কষ্ট পাইতে হয় না যে আমরা এই কাজটা করব, আলাপ আলোচনার মাধ্যমে আমরা কাজটা করবো এবং আমাদের এখানে কোনো অন্যায়ভাবে আমরা কোনো কাজ করব না। তখনই সেটা হলো দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ, মানে দুর্নীতি বিরোধী কোনো কার্যকলাপ আমরা করব না। দুর্নীতি বিস্তার, নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করতে হবে দুর্নীতি বিরোধী সভা সমিতি, বিভিন্ন আলাপ আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই দুর্নীতিটাকে কি করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। এই জন্য সুশীল সমাজের সৎ মানুষদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে খেয়াল করো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি বিরোধী আলোচনার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সিলেবাসে দুর্নীতি বিরোধী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, সিলেবাসে মানে লেখাপড়ার মধ্যেও দুর্নীতি নিয়ে কি থাকবে, আলোচনার বিষয়বস্তু থাকবে। এছাড়াও নৈতিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন দ্বারা জনগণের মনে দুর্নীতি, স্বজনপ্রীতিকে ঘৃণা করার মানসিকতা বৃদ্ধি করতে হবে। তাহলে এই বিষয়গুলি যদি আমরা করি তখন দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়। সুযোগ্য নেতৃত্ব, দক্ষ, সৎ ও দূরদর্শী, অভিজ্ঞ, ন্যায়পরায়ণ, জনদরদী বা জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষিত, সৎ ও প্রজ্ঞাবান নেতৃত্বের অভাবে একটি রাষ্ট্র কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করতে পারে না। তাহলে কি করতে হবে, সুযোগ্য নেতৃত্ব থাকতে হবে, ঠিক আছে? সুযোগ্য নেতৃত্ব বলতে, ছাত্রছাত্রীরা 2টা মিনিট অপেক্ষা করো, আজান দেয়, ঠিক আছে? জি ম্যাম।
ছাত্রছাত্রীরা তোমরা আছো? জি ম্যাম। দেখো, সুযোগ্য নেতৃত্ব, হ্যাঁ, মানে যোগ্য বলতে আমরা বুঝি যে যার কি থাকবে, যোগ্যতা থাকবে, সেই ব্যক্তি কি দিতে পারে, নেতৃত্ব দিতে পারে। আর নেতৃত্ব দিলে তাকে অবশ্যই কি হতে হবে, দক্ষ, সৎ, দূরদর্শী, অভিজ্ঞ, ন্যায়পরায়ণ, জনদরদী বা জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষিত, সৎ ও প্রজ্ঞাবান নেতৃত্বের অভাবে একটি রাষ্ট্র কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করতে পারে না। আর তোমার এইগুলির অভাব থাকলে একটি রাষ্ট্র কি করতে পারে না, উন্নয়ন করতে পারে না। অবশ্যই কি লাগবে, সুযোগ্য নেতৃত্ব লাগবে। হ্যাঁ, নেতার কিছু যোগ্যতা লাগবে। সুযোগ্য নেতৃত্ব মানে নেতার কিছু যোগ্যতা লাগবে। নেতার দক্ষ হইতে হইব, নেতার সৎ হইতে হইব, নেতার দূরদর্শিতা, অভিজ্ঞতা, ন্যায়পরায়ণতা, জনদরদী, হ্যাঁ, জনগণের প্রতি তার দরদ থাকতে হবে, এবং জনবান্ধব, জনগণের জন্য যেটা কল্যাণকর সেটা হলো জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষিত, সৎ ও প্রজ্ঞাবান নেতৃত্বের অভাবে একটি রাষ্ট্র কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করতে পারে না। এগুলির অভাব থাকলে কি, শিক্ষিত, সৎ, প্রজ্ঞাবান, এগুলির অভাব থাকলে রাষ্ট্র উন্নয়ন সাধন করতে পারে না। 12 নম্বর পয়েন্ট দেখো, সার্বভৌম কার্যকর আইনসভা। আইনসভা তো বুঝো, আইনসভা কাকে বলে, জাতীয় সংসদকে আইনসভা বলে। হ্যাঁ, জাতীয় সংসদের নাম কি, আইনসভা। তাহলে এই সার্বভৌম কার্যকর আইনসভাটাকে কি করতে হবে, কার্যকর রাখতে হবে, এবং যুক্তিতর্ক, আলাপ আলোচনার মাধ্যমে এই আইনসভা কি করবে, রাষ্ট্রের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজবে। ঠিক আছে? হ্যাঁ, আইনসভাকে বাদ দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি দেওয়া আদায়ের কুঅভ্যাস ত্যাগ করতে হবে। যদি আমরা কি করি, রাস্তাঘাটে শুধু আন্দোলন করি, তখন সেটারও কি হবে না, যথোপযুক্ত হবে না, এবং জনগণ সেটা থেকে কোনো সুফল পাবে না। যদি কি করতে হয়, সুফল পাইতে হয়, তাহলে আইনসভায় কি করতে হবে, জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে হবে, আইনসভায় বসে যুক্তিতর্ক পেশ করতে হবে, এবং আইনসভা আলাপ আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়িত করতে হবে। এবং সংসদে যখন সংসদ অধিবেশন চলে, তখন সংসদ অধিবেশনে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে? তখনই সার্বভৌম কার্যকর আইনসভা প্রতিষ্ঠা করা সম্ভব। আর এটা হলো সমস্যার সমাধানের উপায়, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায়। স্বাধীন কর্ম কমিশন প্রতিষ্ঠা। ছাত্রছাত্রীরা এই কথা কি আর কখনো করছো, শুনছো তোমরা? স্বাধীন কর্ম কমিশন প্রতিষ্ঠা, কর্ম কমিশন কি জানো? জি না ম্যাম। স্বাধীন কর্ম কমিশন প্রতিষ্ঠা। কর্ম কমিশন, কর্ম কি, কাজ, তাই না? কর্ম কমিশন স্বাধীন মানে কি, স্বাধীন বলতেই বোঝায় যে কোনো কি দিতে হবে না, জবাবদিহিতা দিতে হবে না অন্যের কাছে। সংবিধানে তোমার 4টা আছে, কর্ম কমিশন আছে, এর মধ্যে 4টা কমিশন আছে, এর মধ্যে কর্ম কমিশন একটা। কর্ম কমিশন বলতে আমরা বুঝি যে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থাকে পরিচালনার জন্য সরকার কর্তৃক যে চাকরি দেওয়া হয়, কাজ করার ক্ষমতা প্রদান করা হয়, সেটাই হলো কর্ম কমিশন। কর্ম কমিশনের মাধ্যমে আমরা দেখি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি পেয়ে থাকে, নিয়োগ পেয়ে থাকে। হ্যাঁ, এবং এই জন্য তাদেরকে নিরপেক্ষভাবে এই কমিশন কি করে থাকে, যাচাই বাছাইয়ের মাধ্যমে চাকরি দিয়ে থাকে। এই কমিশনের মাধ্যমে, কিসের মাধ্যমে, কর্ম কমিশনের। স্বাধীন কর্ম কমিশন প্রতিষ্ঠা মানে কর্ম কমিশনের যে সদস্য, সভাপতি এবং অন্যান্য সদস্য থাকবেন, তারা বিভিন্ন প্রশাসনের কি দিয়ে থাকেন, চাকরি দিয়ে থাকেন, তাদের পদোন্নতি দিয়ে থাকেন, তাদের মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীকে চাকরি দিয়ে থাকেন। হ্যাঁ, এই কর্ম কমিশনের মাধ্যমে এটা কি করা হয়ে থাকে, নিয়োগ দেওয়া হয়ে থাকে। সেটাই হলো কর্ম কমিশন। মনে থাকবে? জি ম্যাম। যদি বলা হয় যে কর্ম কমিশন বলতে কি বুঝো, কর্ম কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যাচাই বাছাই, নিয়োগ, পদোন্নতি, বদলি ইত্যাদি কাজ সম্পন্ন করে থাকে, তাকেই বলা হয় কর্ম কমিশন।
মনে থাকবে? জি ম্যাম। জি ম্যাম। স্বাধীন মানে তাদেরকে অন্যের কাছে কি দিতে হবে না, জবাবদিহি দিতে হবে না, কিন্তু অন্যায় করলে তো অবশ্যই জবাবদিহি করতে হবে, কিন্তু ওরা অন্যায় থেকে কি থাকবে, বিরত থাকবে। হ্যাঁ, জনপ্রশাসনে খেয়াল করো, জনপ্রশাসনের নিয়োগ এবং পদোন্নতির জন্য মেধাবী ও যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। তাহলে এটা কার কাজ? কর্ম কমিশনের কাজ। মেধাবী এবং যোগ্য প্রার্থী বাছাই করতে কাজ। কর্ম কমিশনের কাজ। এই কাজটা কে করে থাকে? কর্ম কমিশন করে থাকে। এরপরে আসো স্বাধীন নির্বাচন কমিশন। স্বাধীন নির্বাচন কমিশন। হ্যাঁ, কমিশন। স্বাধীন নির্বাচন কমিশন, এই নির্বাচন তো বুঝো নাকি জি ছাত্রছাত্রীরা? ম্যাম। নির্বাচন সম্পর্কে অভিজ্ঞতা আছে? যেই কমিশন নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পন্ন করে থাকে তাকেই বলা হয় নির্বাচন কমিশন। এই যে ইউনিয়ন পরিষদের তোমার নির্বাচন হয়, তারপরে উপজেলা পরিষদের নির্বাচন হয়, এগুলি তো দেখছো তাই না? ইলেকশন আসে যে, নির্বাচন আসে যে, এগুলি কার কাজ? নির্বাচন কমিশনের কাজ। ঠিক আছে? কাজ। যে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে ছাত্রছাত্রীরা। তারপর লাস্ট পয়েন্টটা খেয়াল করো, স্বাধীন মানবাধিকার কমিশন গঠন। হ্যাঁ, স্বাধীন মানবাধিকার কমিশন গঠন মানে মানবাধিকার, মানুষের যে অধিকার সেটাকেই বলা হয় মানবাধিকার। এই রাষ্ট্রের নাগরিক হিসেবে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করার ক্ষমতা কারোরই নেই, এমনকি রাষ্ট্রপতিও কি করতে পারবে না, সেই অধিকার লঙ্ঘন করতে পারবে না। মনে পারবে না। কোনো স্বাধীন মানবাধিকার কমিশন, মানবাধিকার লঙ্ঘন যেন না হয়, কারোর উপর যেন জুলুম নির্যাতন না করা হয়, সরকার যেন অন্যায় নির্যাতন না করতে পারে, তা দেখার জন্য মানবাধিকার কমিশন গঠন করতে হবে। আজকে আমি 16টা পয়েন্ট আলোচনা করলাম। আজকে আমার ক্লাসের সময় প্রায় শেষ হয়ে আসছে, তোমরা এইগুলি বাড়িতে একটু ইয়ে করবে। বই কি পড়তে কিনতে পারছো? জি না। কিনো নাই এখনো? আচ্ছা, কিনলে তো বইয়ে দেখছো না এই পয়েন্টগুলি? আচ্ছা ঠিক আছে, বাড়িতে এগুলি পড়া শেষ করে নিবা। ঠিক আছে, আমি আগামী ক্লাসে একটু তোমাদের